বাড়ির পুজোর আগের দিন কি করেছি একটু হলেও শেয়ার করেছি। আর আজকে হচ্ছে বাড়ির পুজো, তো সকাল সকাল স্নান করে আমি রেডি হয়ে গেছি। আর যেহেতু প্রচণ্ড গরম আর সারাদিনে আমাকে শাড়ি পরেই থাকতে হবে, সেই জন্য একটা নরম সুতির কাপড় পরেছিলাম, যেটাতে আমি পরে কিন্তু একটু আরাম পাই। আর পুজোর দিনে তো বাড়িতে অনেক রকমই কাজ থাকে, সেই জন্য আমি ভাবলাম যে নরম কাপড় পরি, তাহলে সারাদিন আমি এটাকে ক্যারি করতে পারবো, অতটা গরম লাগবে না। তো আমার স্নান করে কমপ্লিট। এখন আমি চুলটা ভালো মতো করে চিরুনি করে সিঁদুরটা পরে নেব। সিঁদুরটা পরে নিয়ে আমি দেখছিলাম শাড়িটা ঠিকঠাকভাবে পরা হয়েছে কিনা। যতক্ষণে শাড়ি পরে রেডি হচ্ছিলাম ততক্ষণে আমার ভাগ্নি আর ভাস্তিকে বলে রেখেছিলাম ঠাকুরের বাসনগুলো একটু আমাকে তাড়াতাড়ি করে মেজে দেওয়ার জন্য, একটু তাহলে তাড়াতাড়ি হবে। আর এই ঝুড়িটা বের করা হয়েছে নতুন পুজোর জন্য আজকে। আর এই মাটির ঘরে কিন্তু আজকে আমাদের ঠাকুরের লাস্ট পুজো, আমরা ওই বাড়িতেই নিয়ে যাব। আর রান্না হবে এই বাড়িতে, সেই জন্য সবজিগুলো এনে এখানে রাখা হয়েছে। আর উনুনটাও কিন্তু শুকিয়ে গেছে আর কড়াই বের করা হয়েছে, উপরে কিন্তু একটু তিরপাল দিয়ে দেওয়া হয়েছে রৌদ্রের জন্য। আর আমি পুজোটাও তাড়াতাড়ি করে নিলাম। আর এদিকে ঠাকুরের জন্য জবা ফুলের মালা লাগাচ্ছিলাম। আমি জবা ফুলের মালা গাঁথার সঙ্গে সঙ্গে আমার ভাগ্নি ভাস্তাদেরও বসিয়ে দিয়েছিলাম বেলপাতা ছেঁড়ার জন্য। বেলপাতার ডাল থেকে বেলপাতাগুলো ছেড়ে চুড়ির মধ্যে রাখবে, তার সঙ্গে সঙ্গে ওরাও আমাকে একটু এগিয়ে দিচ্ছিল। আর তোমরা যেটা দেখেছিলে পদ্ম ফুলগুলো আমাদের এখানে, ওখান থেকে কিন্তু অনেক ফোটা ফোটা পদ্ম ফুল আজকে নিয়ে এসেছিল একটা ভাস্তা, ওকে বলে রেখেছিলাম। আর দেখো তো কত সুন্দরভাবে ফুলগুলো ফুটেছে, এগুলো ঠাকুরের হাতে দেওয়া হবে। অনেক যখন পদ্ম ফুল ছিল তো ভাবলাম পদ্ম ফুলেরও মালা গাঁথি। তো মালা গাঁথার সময় সুচটা এতটা ছোট হয়ে গেছিল যে কিছুতেই পদ্ম ফুলের এপার ওপার করতে পারছিলাম না। আর পদ্ম ফুলগুলো সবগুলো ফোটানো কিন্তু খুব মুশকিল হয়ে যাচ্ছিল। আর সুচটা যেহেতু খুবই ছোট, কিছুতেই হচ্ছিল না মালা গাঁথা। তো আমি কাপড় দিয়ে টেনে টেনে সুচটাকে বের করছিলাম। আর পদ্ম ফুলের ভেতরে যে অংশটা থাকে সেটা কিন্তু অনেকটাই মোটা, আর সুচটা কিন্তু খুবই ছোট হয়ে গেছিল, পারছিলামই না কিছুতেই বের করতে। মালা গাঁথাটা কমপ্লিট হওয়ার পরেই আমি চলে গেছিলাম ঠাকুরের চালনটা রেডি করতে। এই ঠাকুরকে বরণ করা হবে, সেই জন্য চালনটা আগে রেডি করে নিতে বলছিল শাশুড়ি মা। ঠাকুর চলে আসার পরে কিন্তু সঙ্গে সঙ্গে ঠাকুরকে আগে বরণ করে নিতে হবে, এই জন্য ডালাটাও রেডি করে নিচ্ছিলাম। আমার বরণডালা প্রায় সাজানো কমপ্লিট। এদিকে দেখলাম ঠাকুরমশাইও চলে এসেছে। আমি ওনাকে বললাম আপনি নারায়ণ পুজোটা শুরু করে দিন, আপনি বসুন, আমাকে কি লাগবে বলুন, আমি এগিয়ে দিচ্ছি এই হাতের কাছে। তো আমি কিন্তু পিতলের ঠাকুরগুলোকে বানিয়ে নিয়েছিলাম, তোমরা অনেকে হয়তো দেখেছো। তো সেই ঠাকুরগুলোকে আগে দুধ জল দিয়ে স্নান করানো হচ্ছিল, তারপরে আসনে বসিয়ে দিয়ে কিন্তু নারায়ণ পুজোটা শুরু হয়ে গেছে। আর এইদিকে সব জোগাড়পাত্রের জিনিস কিন্তু ছড়িয়ে ছিটিয়ে আছে, আরও পুজো হবে সেই জন্য। আর সব কিছু পুজোর আগে কিন্তু নারায়ণ পুজো করতে হয়। আর এই পদ্ম ফুলগুলোকে ঠাকুরমশাই ঠাকুরের পায়ে দিচ্ছিলেন। পুজো প্রায় কিন্তু হয়ে এসেছে। নতুন ঠাকুরঘর নারায়ণ পুজো করে কিন্তু উদ্বোধন করা হলো। এবার পুরনো বাড়ি থেকে ঠাকুরগুলোকে নিয়ে আসা হবে নতুন ঠাকুর বাড়িতে, আর সেই জন্য কিন্তু একটু সময় লাগবে। আর এই পুজোটা কিন্তু তাড়াতাড়ি হওয়াটা খুব দরকার ছিল, যেন সব পুজো ঠিক মতো সময় মতো করে উঠতে পারি আমরা। তো প্রায় নারায়ণ পুজো শেষ হয়ে এসেছে, তারপরে কিন্তু আমার শাশুড়ি মাও আবার দীক্ষা নেবেন। ওনাদের যেহেতু আগে দীক্ষাটা নেওয়া ছিল না, সেক্ষেত্রে উনি ঠিক করলেন যে এই সময়টাতে উনি দীক্ষাটা নিয়ে নেবেন। ঠাকুরগুলোকে এই বাড়িতে নিয়ে আসতে হবে, একটু বাজনা না হলে হয়। তো আমরা ঠাকুরগুলোকে বাজনে বলে না, নিয়ন্ত্রণ ঘরে প্রবেশ করা, সেটাই করেছিলাম। ঠাকুরগুলোকে আমরা ঢাকের বাজনা দিয়েই তবে এই বাড়িতে নিয়ে এসেছিলাম। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও। আর পরম্পরা থেকে কিন্তু আরো অন্য জায়গায় আমাদের পুজো করতে যেতে হয়। আর আমাদের বংশ পরম্পরায় কোথায় পুজো করতে যেতে হয় সেটা দেখতে পাবে পরের ভিডিওতে। তো আজকের মতো সবাইকে টাটা।